জয় হিন্দ। আমাদের যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা বা কেন্দ্র সরকারের পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান জিকেতে একটা ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, আমরা প্রথমে জানবো কি যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। এবার দেখো, আমরা রাষ্ট্রবিজ্ঞান এই কারণেই পড়বো যে আমাদের দেশে আমরা ভোট দিই গ্রামীণ লেভেলে, যে ঘুগনিমুড়ি খাওয়ার জন্য ভোট দিই না দেশের উন্নতি করার জন্য, সেই জিনিসটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। দেখো, আমরা প্রথমে কি হয়, গ্রামীণ লেভেলে যে পঞ্চায়েত লেভেলে ভোট দিই, সেখান থেকে সিলেকশন হয় মেম্বারের, মেম্বার থেকে সিলেকশন হয় পঞ্চায়েত প্রধানের, সেখান থেকে আবার কি জেলা পরিষদ থেকে জেলা পরিষদের সিলেকশন হয়, আর পঞ্চায়েত লেভেলে কি আমাদের চেয়ারম্যান বা সভাপতির সিলেকশন হয়। এবার কি যখন আমাদের শহর এলাকায় ভোট হয় তাকে বলে পৌরসভার ভোট, সেখান থেকে কাউন্সিলর মেয়র তৈরি হয়। এবার যখন আমাদের রাজ্যের ভোট হয় তখন বিধানসভার ভোট হয়, সেখান থেকে আমাদের মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি বা এমএলএ তৈরি হয়। এমএলএরা আবার কি করে, আমাদের সিএম বা মুখ্যমন্ত্রীকে তৈরি করে। ঠিক আছে, সে চালায় রাজ্য। এবার কি আমাদের 2024-এ ভোট হবে কি লোকসভার ভোট, লোকসভার ভোট থেকে আমাদের কি তৈরি হয় এমপি, এমপির ফুল ফর্ম কি মিনিস্টার অফ পার্লামেন্ট, এমপি গোলটালে কি হয় প্রাইম মিনিস্টার, তাহলে এমপি কি তৈরি করে গো প্রাইম মিনিস্টার। এবার আমরা জানবো এখানে দাঁড়াতে গেলে কি যোগ্যতা দরকার, কত বছর বয়স দরকার, কত তোমার বছরের জন্য কাজ করে। দেখবে আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন দেয় না যে পঞ্চায়েত ভোটের জন্য কত বছর বয়স লাগে, লোকসভার জন্য রাজ্যসভার জন্য, আমাদের গন্ডগোল লেগে যায়। 25, 21, 35, 30, তখন কি 4 ক্যাটাগরির বয়স থাকে এখানে। ভোট দেওয়ার বয়স 18, পঞ্চায়েত ভোটের বয়স 21, লোকসভা ভোটের বয়স 25, আবার রাজ্যসভার ভোটের বয়স 30, আবার রাজ্যপাল উপরাজ্যপাল উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির বয়স 35। যদি তুমি এই 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 একটা মাত্র ভিডিও দেখো তাহলে তোমার এখানে তাদের ধারাগুলো, তাদের সর্বোচ্চ সিট সংখ্যা, তাদের কার্যকাল এবং তাদের বয়স সীমা সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে মূলত আমরা দেশকে নিয়ে পড়বো আর রাজ্যকে নিয়ে পড়বো। ঠিক আছে, তার কারণ কি আমাদের কি জানি, আমরা জানি যেখানে বাস করি তাদেরকে প্রতিবেশী বলে, প্রতিবেশীদেরকে নিয়ে একটা গ্রাম তৈরি হয়, গ্রাম থেকে একটা অঞ্চল তৈরি হয়, অঞ্চল থেকে থানা তৈরি হয়, থানা থেকে একটা জেলা তৈরি হয়, জেলা থেকে একটা কি রাজ্য তৈরি হয়, রাজ্য থেকে একটা দেশ তৈরি হয়, দেশ থেকে মহাদেশ তৈরি হয়। সেভাবে আমরা আমাদের দেশ ভারতবর্ষ নিয়ে পড়বো। ভারতবর্ষের সংবিধান হলো লিখিত সংবিধানে গোটা বিশ্বের বৃহত্তম সংবিধান। তাহলে কি লিখিততে ভারতবর্ষের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম সংবিধান। তার কারণ কি এই সংবিধানে রয়েছে 395টি ধারা, 8টি তফসিলি আর 22টি পার্ট, যেগুলো বর্তমানে বেড়ে হয়ে গেছে প্রায় 470টি ধারা, 12টি তফসিলি আর 25টি অধ্যায়। ঠিক আছে, এই সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। কেন? তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী। ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। তিনি সংবিধানের আত্মা বলেছিলেন প্রস্তাবনাকে, যেটা 32 নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে 395টা ধারার মধ্যে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের পরীক্ষায় আসা যতগুলো ইম্পর্টেন্ট ধারা রয়েছে সেই ধারাগুলো আমি সব করিয়ে দেবো। ঠিক আছে, এবার কি আমাদের দেশ, আমরা কি বললাম এই যে সংবিধানে 395টি ধারা, এই ধারাটিকে হাতে বসে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ লাল রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ লাল রায়জাদা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করে। তাহলে এটা লিখতে কত বছর সময় লেগেছিল স্যার? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, এই যে 25টা পার্টের মধ্যে বুঝিয়ে দেবো তোমাদেরকে 395টা ধারা কিভাবে থাকে। যেমন ধরো 1 থেকে 4-এ আছে রাজ্য ও কেন্দ্রের সূচনা, 5 থেকে 11-তে রয়েছে নাগরিকত্ব। ঠিক আছে, 12 থেকে 35-এ রয়েছে মৌলিক অধিকার, 35 থেকে 51-এর মধ্যে রয়েছে তোমার ডিপিএসপি মানে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি। 51 এতে কি রয়েছে তোমার মৌলিক কর্তব্য। আগে ছিল মৌলিক কর্তব্য 10টি, এখন বেড়ে হয়েছে 11টি। আগে ছিল মৌলিক অধিকার 7টি, কমে হয়েছে 1টি। স্যার কোনটাকে বাদ দেওয়া হলো তাহলে? সম্পত্তির অধিকার থেকে। দেখবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যখন কোনো ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট বা পিডব্লিউডি কোনো প্রজেক্ট গ্রহণ করে, তখন তোমাদের নিজের থাকা সম্পত্তিকে সরকার নিজের আইনি অধিকারে নিয়ে নেয়, তার বিনিময়ে টাকা দিয়ে সেখানে রাস্তা তৈরি হয়। এটা কিন্তু আগে ব্যক্তিগত অধিকার ছিল, সেটাকে আইনি অধিকারে প্রণয়ন করা হয়েছে 1978 খ্রিস্টাব্দে 44তম অ্যামেন্ডমেন্টে প্রধানমন্ত্রী স্বয়ং ইন্দিরা গান্ধীর সময় থেকে। ঠিক আছে, তাহলে 11টি মৌলিক কর্তব্য কি স্যার? আগে 10টি মৌলিক কর্তব্য ছিল, এখন 1টি বেড়ে গেছে। কোনটা? দেখবে অনেক সরকারি বা গভর্নমেন্ট স্কুলে কি হয়, বাচ্চাদেরকে 1 থেকে 8 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়। তখন কি দারিদ্র সীমার নিচে বিপিএল, বিলো পভার্টি লাইন বা গরিব দারিদ্র সীমার পরের যে স্টুডেন্টরা রয়েছে, তারা যাতে বিনামূল্যে খাবারের পরিষেবা পেয়ে সেই খাদ্য গ্রহণ করে পড়াশোনা চালাতে পারে, তার জন্য 86 নম্বর অ্যামেন্ডমেন্টে 2002 সালে 6 থেকে 14 বছরদের বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, এতদূর বুঝতে পারলে। এরপরে কি 52 নম্বরে রাষ্ট্রপতি রয়েছে, 66 নম্বরে উপরাষ্ট্রপতি রয়েছে, 76 নম্বরে অ্যাটর্নি জেনারেল রয়েছে। এবার আমাদের কি জানতে হবে? পার্লামেন্ট বা সংসদ। আমাদের দেশের যেমন পার্লামেন্ট বা সংসদ রয়েছে, সেখানে 3টি বডি রয়েছে। কি বডি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে দেশের প্রথম নাগরিক বলা হয়। কি বলা হয়? দেশের প্রথম নাগরিক। আর ইনি হলেন ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভির সর্ব অধিনায়ক। ঠিক আছে, ডিফেন্সের সর্ব অধিনায়ক রাষ্ট্রপতিকে বলা হয়। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে আর 5 বছরের কার্যকালের সময়। ঠিক সেভাবেই রাজ্যের পিতা হয় রাজ্যপাল। ঠিক আছে, তাহলে কি রাজ্যপাল হতে গেলে কত বয়স লাগে? 35 বছর 5 বছর। তাই রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাজ্যপাল, উপরাষ্ট্রপতি 35 বছর বয়স লাগে, 5 বছর করে তাদের কার্যকাল সীমা রয়েছে। আর কোনোদিন এই ভিডিও দেখার পরে তোমাদের বয়সের গন্ডগোল হবে না। এরপরে দেখো, আমরা একটা জিনিস মনে রাখবো, সরলা। সরলা দন্তেস্তা মানে সংসদ, সংসদ রয়েছে 79 নম্বর ধারায়। সরলা 79, 80, 81। তাহলে র পর রাজ্যসভা রয়েছে 80 নম্বর ধারায়। ঠিক আছে,
আর ল ফর লোকসভা রয়েছে 81 নম্বর ধারায়। তাহলে কোনগুলো কত নম্বর ধারায় রয়েছে এগুলো আমরা অনায়াসেই ট্রিক্সের মাধ্যমে শিখে নিতে পারবো। তাহলে এখানে ট্রিক্স থাকবে, তারপরে থিঙ্কিং থট প্রসেস থাকবে, তার সঙ্গে কি আমরা কি করব, এক জায়গায় কিভাবে একটা বিষয়কে আয়ত্ত করা যায় সেই সম্বন্ধে আমরা কি করব, পড়াশোনা করব। ঠিক আছে, তারপরে দেখো রাষ্ট্রপতি, তারপরে লোকসভা। দেখো লোকসভা আমাদের গোটা দেশে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেখান থেকে যেমন ইউপিতে জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 20 কোটি 2011 সেন্সাস অনুযায়ী। সেখানে লোকসভার সিট পায় 80টি। দ্বিতীয় রয়েছে মহারাষ্ট্র 48টি, তৃতীয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ 42টি। এইভাবে গোটা দেশে 545টি লোকসভার সিট রয়েছে। তার মধ্যে 2টি সিটে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান, মানে যার পিতা দেশের মা বিদেশের, বা যার মা দেশের পিতা বিদেশের, এরকম পুত্র সন্তান বা কন্যা সন্তানদেরকে এখানে রাষ্ট্রপতি নিয়োগ করতো। সেটা এখন 104 নম্বর অ্যামেন্ডমেন্টে রোধ করা হয়েছে। সেটা এখন 104 নম্বর অ্যামেন্ডমেন্টে রোধ করা হয়েছে। স্যার এই অ্যামেন্ডমেন্ট কি? আমি আর আগে একটা কথা বললাম না, 78তম অ্যামেন্ডমেন্টে 1944তম অ্যামেন্ডমেন্টে আর 1978 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর সময় সম্পত্তির অধিকারকে আইনি অধিকার করা হয়েছিল। এইভাবে 104টি এখন পর্যন্ত বর্তমানে সংবিধান সংশোধনী রয়েছে। ঠিক আছে, যেমন প্রথম সংবিধানে সম্পত্তির অধিকার করা হয়েছিল। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে তাহলে কি স্যার পরীক্ষার জন্য 104টি সংবিধান সংশোধনী পড়তে হবে? না, যেগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে এসেছে, রেলে, এসএসসিতে, ঠিক আছে, তারপরে তোমার রাজ্যের এক্সামে ডাব্লিউবিসিএসে, সেগুলোকে আমি সব কালেক্ট করে আমি তোমাদের হাতে তুলে দেবো। তোমাদের কাজ হবে শুধু সেগুলোকে পড়াশোনা করে এক্সাম দেওয়া। ঠিক আছে, তাহলে কি রাজ্যসভা। এবার কি রাজ্যসভা। দেখো লোকসভাকে বলা হয় কি দেশের নিম্নকক্ষ। এখানে কত বছর বয়স লাগে নিয়োগ করার জন্য? 25 বছর বয়স লাগে, 5 বছর কার্যকালের সময় হয়। তাহলে লোকসভার সঙ্গে কে ম্যাচ করে? লোকসভা থেকে তোমার তৈরি হয় মিনিস্টার অফ পার্লামেন্ট, তাকে উল্টালে কি হয়? প্রাইম মিনিস্টার, মানে কি প্রধানমন্ত্রী। তারপরে কি লোকসভার সঙ্গে মেল করে কি রাজ্যের বিধানসভা। বিধানসভায় ভোটে দাঁড়াতে গেলে বয়স কত লাগে? সেই 25 বছর, কার্যকালের সময় কত? 5 বছর। ঠিক আছে, আমরা বিধানসভা থেকে আমাদের কি তৈরি হয় জানো তো? এমএলএ, মানে কি মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি। এই এমএলএ কাকে তৈরি করে? সিএম কে, মানে চিফ মিনিস্টারকে। যেভাবে এমপি তৈরি করছিল মিনিস্টার অফ পার্লামেন্টকে, সেভাবে এমএলএ তৈরি করে কাকে? সিএম কে। এরপরে দেখো রাজ্যসভা। রাজ্যসভাকে দেশের সর্বোচ্চ আইন কক্ষ বলা হয়। ঠিক আছে, রাজ্যসভাকে কখনো ভাঙা যায় না। ঠিক আছে, রাজ্যসভা 80 নম্বর ধারায় রয়েছে। এখানে রাজ্যসভার নেতা হতে গেলে কি করতে হবে? 30 বছর বয়স হতে হবে, আর 6 বছর কার্যকালের সময় হতে হবে। এখানে সর্বোচ্চ সিট সংখ্যা রয়েছে 250টি, 238টি সিলেক্টেড হয়, আর 12টি নমিনেটেড হয়। এই 12টি নমিনেটেড করে রাষ্ট্রপতি। তাহলে স্যার এই 12 জনকে কি হিসাবে নমিনেটেড করে? ওখানে তো যারা অ্যাংলো ইন্ডিয়ান ছিল তাদেরকে নিয়োগ করছিল। এখানে কাদেরকে? অনেক সময় শুনে থাকবে সচিন টেন্ডুলকার, নার্গিস দত্ত, এরা নাকি নেতা। ঠিক আছে, এরা নাকি মন্ত্রী। ঠিক আছে, কিভাবে? এরা রাজ্যসভার মন্ত্রী। তার কারণ কি? সায়েন্স, আর্ট, লিটারেচার, স্পোর্টস, মানে কি খেলাধুলা, বিজ্ঞান, কলা, এই বিষয়ে অভিনেতা অভিনেত্রী, এদেরকে এই 12টি সিট রাষ্ট্রপতি তাদের যোগ্যতা অনুযায়ী দিতে পারেন। তাহলে কি দেশের সর্বোচ্চ আইনসভার নাম রাজ্যসভা। তাহলে রাজ্যের সর্বোচ্চ আইনসভার নাম কি? বলে বিধান পরিষদ। এই বিধান পরিষদ কিন্তু সব রাজ্যে নেই। ঠিক আছে, 1969 খ্রিস্টাব্দে আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এই বিধানসভাকে লুপ্ত করা হয়েছে। তাহলে কটি রাজ্যে রয়েছে কি করে মনে রাখবো স্যার? যদি পরীক্ষায় কোশ্চেন নেয় কোন রাজ্যে নেই, তার জন্য একটা ট্রিক্স আছে, যার নাম হচ্ছে তাকুম। টি ফর তেলেঙ্গানা, এ ফর অন্ধ্রপ্রদেশ, টি ফর তেলেঙ্গানা, এ ফর অন্ধ্রপ্রদেশ, কে ফর কর্ণাটক। ঠিক আছে, তোমরা নোট করে নেবে। ইউ ফর উত্তরপ্রদেশ, এম ফর মহারাষ্ট্র, বি ফর বিহার। এগুলো বাদ দিয়ে যেটা দেবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এসএসসি জিডি হোক, ডাব্লিউবি হোক, কেপি হোক, এর আগে এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, তাহলে এটা জানলাম। তাহলে আরেকবার আমি পুরো রিভাইজ করে দিই যে রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পড়বো। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টটলকে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে আমাদের মূলত সংবিধান পড়তে হবে। সংবিধানের পিতা বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ডক্টর বি আর আম্বেদকর কি ছিলেন? আমাদের দেশের প্রথম আইনমন্ত্রী। ডক্টর বি আর আম্বেদকর বিভিন্ন দেশ, রাশিয়া থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, জার্মানি থেকে, বিভিন্ন জায়গা থেকে, কোনো জায়গা থেকে রাষ্ট্রপতি নির্বাচন, কোনো জায়গা থেকে প্রস্তাবনা, কোনো জায়গা থেকে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য নিয়ে আমাদের 395টি ধারা, 22টি পার্ট ও 8টি তফসিলি তৈরি করেছিলেন। এগুলো পরবর্তীকালে মডিফাই হয়ে 470টি ধারা, 25টি পার্ট, 12টি তফসিলে রূপান্তরিত হয়েছে। আমি তোমাদেরকে 12টি তফসিল কি কি বলে দেবো। ঠিক আছে, 1 নম্বরে তোমার রাজ্য কেন্দ্র রয়েছে, 2 নম্বরে রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের বেতন সংক্রান্ত শপথ বাক্য নিয়ে কথা বলেছে। ঠিক আছে, 11 নম্বরে পঞ্চায়েত, 12 নম্বরে পৌরসভা। আরো ভিডিওতে আমি সব বলে দেবো। ঠিক আছে, এইগুলোকে যদি তুমি ঠিকঠাকভাবে শোনো, যে কোনো এক্সামে পলিটির কোনো কোশ্চেন তোমার বাদ যাবে না। ঠিক আছে, এরপর আমরা কি জানলাম যে সংবিধান হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণলাল রায়জাদা। ঠিক আছে, এই সংবিধান হাতে লিখতে টাইম লেগেছিল 2 মাস 11 দিন, 11 মাস 2 বছর 11 মাস 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, এবার কি যে এই সংবিধানকে রচনা করতে যেমন টাইম লেগেছিল, সেরকম এই সংবিধানের গঠন, এই গঠন মূলত দেশ আর রাজ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আমরা দেশ পড়তে গেলে কি জানবো? পার্লামেন্ট বা সংসদ। ঠিক আছে, এবার সংসদ আমাদের রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে গঠিত হয়। ঠিক সেভাবে রাজ্যে রাজ্যপাল, বিধানসভা, বিধান পরিষদ নিয়ে গঠিত হয়। যেভাবে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির বয়স, ঠিক আছে,
এদের বয়স কি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির পদে সিলেকশন নিতে গেলে 35 বছর আর 5 বছর বয়স, 35 বছর বয়স হতে হবে আর 5 বছরের জন্য সিলেকশন হবে। ঠিক আছে, আবার কি রাজ্যপাল উপরাজ্যপালের জন্য বয়স হতে হবে 35 বছর, এদেরকে 5 বছরের জন্য সিলেকশন করাতে হবে। বুঝতে পারলে? ঠিক সেভাবে লোকসভা থেকে 25 বছর বয়সে আমরা এমপি নিয়োগ করি। ঠিক আছে, নিজের নিজের সংসদ দেখবে, কারোর জঙ্গিপুর সংসদ, কারোর বীরভূমে, কারোর যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের সংসদে আমরা কি এমপি তৈরি করি। সেই এমপিকে উল্টালে কি হয়, পিএম মানে প্রাইম মিনিস্টার। তাহলে কি লোকসভা থেকে প্রধানমন্ত্রী তৈরি হয়। পরীক্ষা ঘুরিয়ে কোশ্চেন দিবে, এমপির বয়স কত, 25 বছর, প্রধানমন্ত্রী হতে বয়স কত লাগে, 25 বছর। ঠিক আছে, তোমরা ঘুরে যাবে না কোশ্চেন ঘুরলেও। ঠিক আছে, এমএলএ হতে বয়স কত লাগে, 25 বছর, সিএম হতে বয়স কত লাগে, 25 বছর। এটা রাজ্যের নিম্নসভা, এটা দেশের নিম্নসভা, এটা দেশের উচ্চকক্ষ, এটা রাজ্যের উচ্চকক্ষ, এটা দেশের নিম্নকক্ষ, এটা রাজ্যের নিম্নকক্ষ। ঠিক আছে, দেশের উচ্চকক্ষ কত নম্বর? এবার দেখো, সংসদ, রাজ্যসভা, লোকসভা, এটা মনে রাখবে সরলা। স মানে দন্তেস মানে সংসদ 79 নম্বরে রয়েছে, র মানে রাজ্যসভা 80 নম্বর ধারায় রয়েছে, ল মানে লোকসভা 81 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, এবার দেখো লোকসভা সর্বোচ্চ সিটের সংখ্যা কত, 545টি। 543টি কি মানুষের দ্বারা ভোট দিয়ে নির্বাচিত হয়, আর 2টি রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন হয়। তাদেরকে বলে অ্যাংলো ইন্ডিয়ান, মানে যার পিতা দেশের মাতা বাইরের, তাকে বলে অ্যাংলো ইন্ডিয়ান, বা মাতা দেশের পিতা বাইরের, তাদের জন্য 2টি সিট সংরক্ষণ করা হতো, যেটা রাষ্ট্রপতি নিয়োগ করতো। বর্তমানে সেটা 104 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে রোধ করা হয়েছে। রাজ্যসভার সিট কটি, 250টি। তাহলে রাজ্যসভার সিটে কতগুলোকে নিয়োগ করতে পারে রাষ্ট্রপতি? 12 জনকে। তাদের কি গুণ থাকতে হবে? সায়েন্স, লিটারেচার, আর্ট, স্পোর্টস পার্সন, মানে কি সে সায়েন্সের সঙ্গে যুক্ত থাকবে, নয়তো সে অভিনেত্রী হবে, নয়তো সে স্পোর্টস পার্সন হবে। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় শোনা যায় সচিন টেন্ডুলকার, নার্গিস দত্ত, অভিনেত্রী, এরা কি রাজ্যসভার মন্ত্রী ছিল। ঠিক আছে, এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেছিল। ঠিক আছে, এবার কি আমাদের রাজ্যে বিধানসভার সিট কত রয়েছে? 294টি। যেমন 2-3টে জায়গাকার লোকসভার সিট তোমরা মনে রাখবে, ইউপির 80টি, মহারাষ্ট্রের 48টি, আর পশ্চিমবঙ্গের 42টি। এই 3টি সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে কি এইভাবে আমরা পড়লে, এরপরে আমি তোমাদেরকে 395টা ধারা কিভাবে পড়বে, 1 থেকে 4 রাজ্য কেন্দ্র রয়েছে, 5 থেকে 11তে নাগরিকত্ব রয়েছে, 12 থেকে 35-এ 6টি মৌলিক অধিকার রয়েছে, 35 থেকে 51-তে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি রয়েছে, 51-এতে বা 4-এতে রয়েছে তোমার মৌলিক কর্তব্য, আগে ছিল 10টি, এখন হয়েছে 11টি, মানে 6 থেকে 14 বছরের বাচ্চাদের 86তম অ্যামেন্ডমেন্টে 2002 সালে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, এইভাবে আমি তোমাদেরকে 395টি ধারা, 25টি পাঠ, 12টি তফসিল এবং 104টি অ্যামেন্ডমেন্ট করে দেবো। এর বাইরে আর পরীক্ষার কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে, তাহলে কি এইভাবে করিয়ে দিলে আস্তে আস্তে 3-4-5টা ভিডিও দেখে আমি তোমাদের মক টেস্ট নিয়ে নেবো। এভাবে ম্যাথ, জিআই, জিকের ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে। ঠিক আছে, আমার চ্যানেলটা 10 দিন 12 দিন বা 10-12টা ভিডিও দেখো। যদি লাগে তোমার যে চ্যানেল থেকে আমার কোনো উপকার হবে, তাহলে চ্যানেলের ভিডিও দেখো, নাহলে বলো টাইম নষ্ট করো না। ইউটিউবে আরও অনেক বেটার চ্যানেল আছে, সেই চ্যানেল তুমি